নমস্কার, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হ্যালো ডাক্তারবাবু। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনই নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করি, নানান শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি। আজ আমরা মূলত আলোচনা করব ডায়াবেটিস নিয়ে, কারণ এই সমস্যাটা প্রতি ঘরে ঘরেই বাড়ছে। যদি দেখা যায় প্রত্যেক ঘরে কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত, এবং সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এমন নয় কি ডায়াবেটিস হওয়া মানেই আমার জীবনটা শেষ হয়ে গেল, সমস্ত কিছু থেকে আমাকে গুটিয়ে নিতে হবে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডায়াবেটিস এডুকেটর মন্দিরা ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই, এবং একই সঙ্গে রয়েছেন ডায়াবেটোলজিস্ট ডক্টর উৎস বসু। ডক্টর বসু, আপনাকেও স্বাগত জানাই। এই অনুষ্ঠান আপনারা সরাসরি ইউটিউবেও দেখতে পারেন, এবং আমরা এই বিষয় নিয়ে আলোচনার শুরুতেই যেটা জানবো যে মাত্র কদিন আগে 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ছিল, এবং আমরা জানি প্রতি বছর এই দিনগুলো পালন করা হয় এবং একটা বিশেষ থিমকে মাথায় রেখে। তো এবছরে যে থিম নিয়ে এই দিনটা পালন করা হচ্ছে সেটা যদি প্রথমে একটু শুনি। প্রথমেই যেটা আমি বলবো, এবছর হচ্ছে 2021। তো গত বছর আমরা মহামারীর সময় দেখেছি যে সকল রোগীদের ডায়াবেটিস ছিল তাদের কিন্তু অনেক সিভিয়ার ইনফেকশন হয়েছে কোভিডের। তো সেই কারণে দেখা গেছে যে ডায়াবেটিস রোগটা নিয়ে আমাদের বিশেষত ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকেরা অতটা সচেতন নয়, এবং যারা সচেতন তারা হয়তো সবসময় ডায়াবেটিসের প্রপার যে চিকিৎসা এবং চিকিৎসা কেন্দ্র বা ডায়াবেটিসের যে বিভিন্ন রকমভাবে আমরা ডায়াবেটিসকে ডিল করি সেই জায়গাটা হয়তো অ্যাক্সেসটা পায় না। তো 2021-এ সেই নিরিখেই যেটা এবার আমাদের থিম ছিল সেটা হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার। তো অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার অর্থটা হলো যে ডায়াবেটিস সংক্রান্ত খুঁটিনাটি, সেটা আপনার ডায়াবেটিস রোগটাকে শনাক্ত করা এবং তার কিভাবে তার পদ্ধতিতে তার চিকিৎসা আমরা এগিয়ে নিয়ে যাব, এবং বিভিন্ন যে নতুন নতুন ডেভেলপমেন্টস গুলো হচ্ছে সেগুলো রোগীদের মধ্যে কি করে আমরা ছড়িয়ে দেবো। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা ডায়াবেটিক রোগী সেটা আইডেন্টিফাই করা, আমরা আইডেন্টিফাই করব, তাদেরকে ট্রিটমেন্ট দেব যাতে তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। এবং আমরা সবাই জানি যে যদি ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু এই যে ডায়াবেটিসের বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশনস সেখান থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেশি। তো আমরা যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখি, তাহলে যদি কার্ডিওভাস্কুলার ডিজিজটাও তাহলে আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে ডেথ রেট অবভিয়াসলি অনেকটা কমবে। তো সেই কারণে প্রথমেই আমাদের ফোকাস হচ্ছে যে প্রপার একটা কেয়ার, ডায়াবেটিস সংক্রান্ত কেয়ার মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি। তো সবার আগে আমাদের ফার্স্টে জানতে হবে যে কারা কারা ডায়াবেটিক, তারপর তাদের ডায়াবেটিস কোন পর্যায়ে, টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস, সেই মতোভাবে আমরা চিকিৎসা তাদের প্রদান করে তাদের আরো সুস্থ একটা লাইফস্টাইল আমরা দিতে পারি। একদমই, আমরা ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ডায়াবেটিক এডুকেটর মন্দিরা, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশের ক্ষেত্রে আমরা হয়তো গত কয়েক বছর ধরে এই শব্দটার সাথে পরিচিত হচ্ছি, কিন্তু ডায়াবেটিক এডুকেটরদের একটা বড় ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে। তো সেটা যদি প্রথমে বলেন যে মূলত তাদের ভূমিকাটা কি। আচ্ছা, প্রথমেই বলি যে ডায়াবেটিস এডুকেটরদের কাজ হচ্ছে ডক্টরের কাছে তো ফার্স্ট পেশেন্টরা আসছে, ঠিক তারপরে কি কি ধাপে তাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এগিয়ে যেতে হবে। প্রথমত মেডিসিনগুলো কিভাবে খাবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে ডায়েট অর্থাৎ খাওয়া দাওয়াটা ঠিক কেমন করবে তারা সেটাও ঠিক একই রকমভাবে গুরুত্বপূর্ণ, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো এই দিকগুলো যেমন মাথায় রাখতে হবে, সেরকমভাবেই মানসিক কোনো সমস্যা বা কোনো রকম কোনো স্ট্রেস সেগুলোর রিলিফের জন্য এই কাজটা করি আমরা, একটা ব্রিজের মতো আমরা একটা কাজ করি। ডায়াবেটিস এডুকেটরদের কাজটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট এবং ডক্টরের মাঝে সেতুর মতো একটা কাজ করা। অর্থাৎ কোথাও গিয়ে একজন যদি যিনি আক্রান্ত এই সমস্যাতে নিজের মতন করে কি করতে হবে বা কি ডায়েট প্ল্যান করতে হবে সেটা না করে যদি একজন ডায়াবেটিস এডুকেটরের কাছে যান, তাহলে পুরো লাইফস্টাইলটা তার কিভাবে মডিফাই করা যায় সেটা একটা গাইডলাইন আপনারা দিয়ে দেন। আচ্ছা ডক্টর বসু, এখান থেকেই যেটা আপনি বললেন যে একটা নির্দিষ্ট থিম নিয়ে এবছরের 14ই নভেম্বর এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়েছে, ইনসুলিন ডিসকভারি, সেটারও তো 100 বছর পূর্ণ হয়েছে, এবং এটার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে তো একটা বিশাল বড় একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে। অবশ্যই ইনসুলিন ডিসকভারি একটা বিশাল বড় ল্যান্ডমার্ক, কারণ কি ইনসুলিনই হচ্ছে কিন্তু আমাদের একটা মেইন মোড অফ ট্রিটমেন্ট। কারণ কি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগের সবকিছু কিন্তু ইনসুলিনের উপর ডিপেন্ড করে। দু রকমের ডায়াবেটিস হয়, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শরীরে একটা অর্গান আছে প্যানক্রিয়াস, সেটা ইনসুলিন তৈরি করতে পারে না। ইনসুলিনের কাজ হচ্ছে
খুব মানে সিম্পল ভাবে বলি, ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করা। এবার প্যানক্রিয়াস যদি ইনসুলিন তৈরিই না করতে পারে, তাহলে সেই ব্যক্তির ব্লাড সুগার লেভেল কখনোই কন্ট্রোল আসবে না, এবং সেইটা কন্ট্রোল আনতে গেলে আমাদের ইনসুলিন ছাড়া আমাদের কোনো উপায় থাকছে না টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ইনসুলিনটা দিলে আমরা ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছি। কারণ কি, ব্লাড সুগার লেভেল যদি কন্ট্রোলে না থাকে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে এবং তাতে শরীরের যে কোনো অর্গান কিন্তু ড্যামেজ হতে পারে। তাই ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইনসুলিনের কোনো অল্টারনেটিভ নেই। তো এই যে 100 বছর যে হয়েছে, এটা যথেষ্ট গর্বের বিষয়। কারণ কি, 100 বছর আগে যখন ইনসুলিন ডিসকভারি হলো, তখন ডায়াবেটিসের ট্রিটমেন্টের মোডটাই কিন্তু ঘুরে গেল। এর আগে আমাদের হাতে কিছু ছিল না, তাতে অনেক বেশি ডেথ হতো। তো ইনসুলিন ডিসকভারির পরে আমরা সেটা কিন্তু মানুষদের মধ্যে দিতে পেরেছি, এবং বিভিন্ন সময় নতুন নতুন ইনসুলিন এসেছে, এবং সেই ইনসুলিনের দ্বারা আমরা ডায়াবেটিস রোগটাকে নিয়ন্ত্রণে করতে পেরেছি। হ্যাঁ, এটা সঠিক যে ইনসুলিন যখনই আমরা কাউকে প্রেসক্রাইব করি, সে টাইপ 1 ডায়াবেটিস ক্ষেত্রে হোক কি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে হোক, রোগীরা প্রথমেই বলে না আমি ইনসুলিন নেব না। হ্যাঁ। প্রথম যেটা সমস্যা দাঁড়ায় রোগীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিডল ফোবিয়া, ইনজেকশন। যেহেতু ইনসুলিন আমরা এখন মোড অফ ডেলিভারি এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। যদিও এখন 2021-এ ইনসুলিনটা দেওয়ার বিভিন্ন পদ্ধতি চলে এসেছে। আগে শুধু আমরা সিরিঞ্জের মাধ্যমে দিতাম, এখন ইনসুলিনকে ডেলিভারি করার জন্য পেন ডিভাইসেস এসেছে। ইনসুলিন পাম্প বলে একটা ডিভাইস এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে। এতে দেখা গেছে যে ইনসুলিনের যে আমরা ইম্পর্টেন্সটা আমরা রোগীদের দিতে চাইছি, সেটা আমরা দিতে পারছি। কারণ কি, ইনসুলিন পাম্প যদি ব্যবহার করা যায়, নাম্বার অফ প্রিক্স মানে কতবার তাকে ইনসুলিন ফোটাতে হবে, সেটা কমে যাচ্ছে। আচ্ছা। এবং কমে গেলে যে রোগীদের যে প্রথম ভয় যে আমার একটা নিডল ফোবিয়া, আমি এতবার ফোটাতে হবে, আমার ব্যথা লাগবে, সেই ভয়টা থেকে কিন্তু অনেকটা আমরা আটকাতে পারছি। এবং সিরিঞ্জ আর পেনের মধ্যে যদি কম্পেয়ার করি, সিরিঞ্জের মাধ্যমে যদি ইনসুলিন দেওয়া হয়, সেটা রিলেটিভলি একটু পেইনফুল হয় দেন পেন। পেনটায় কিন্তু ব্যথাটা কম পাওয়া যায়, এবং পেনের অনেক সুবিধা হচ্ছে আমরা ইজিলি সেটা মানে পেশেন্ট মানে ইউজার ফ্রেন্ডলি, সে নিজেই করতে পারে, সেটা ব্যবহার করতে পারছে। তাহলে ইনসুলিনের যে গুণ, মানে ইনসুলিন যেটা আমাদের শরীরে কাজ করছে, সেটা আমরা অনেক সহজেই এই বিভিন্ন ধরনের মানে আমাদের সিরিঞ্জ বলুন, পেন বলুন বা ডিভাইসের মাধ্যমে রোগীর মধ্যে দিতে পারছি। তো এই আপডেটস গুলো কিন্তু হতে থাকছে। কিন্তু আমাদের ভুললে চলবে না, 100 বছর আগে ইনসুলিন যদি মানে ডিসকভারি না হতো, আমরা কিন্তু ডায়াবেটিসের সঠিক চিকিৎসা করতে পারতাম। একদমই। মানে একটা সময় যেহেতু আমরা শুনে আসতাম বা এখনো শুনি যে ডায়াবেটিস যদি কারোর হয়ে থাকে, সেটা অন্যান্য আরো শারীরিক সমস্যাগুলোকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেটা যদি কোনোভাবে কন্ট্রোলে রাখা সম্ভব না হয়, তাহলে সেটা অনেক ক্ষেত্রেই মানে প্রাণহানিকরও হয়ে উঠতে পারে। একদমই তাই। মন্দিরে এই জায়গা থেকে যে ডায়েট হোক, এক্সারসাইজ হোক বা সেলফ কেয়ার, মেডিসিন নেওয়া মানে মেডিকেশন, এই সমস্ত কিছু তাহলে সমানভাবে গুরুত্বপূর্ণ একজন পেশেন্টের ক্ষেত্রে। একদমই তাই। যেমন ওষুধও গুরুত্বপূর্ণ, ঠিক তার সাথে সাথে খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ করা। খালি ওষুধ খেলাম, খাওয়া দাওয়া পুরোপুরি সুগার হয়েছে শুনে বন্ধ করে দিলাম, সেটা করলে কিন্তু কখনোই চলবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে, শরীর সুস্থ রাখার জন্য ওষুধের সাথে সাথে খাওয়া অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে থেকে আসি যে প্রথমে আমরা অনেকেই জানি যে 3 বেলা করেই আমাদের মানে রুটি বা ভাত খাবো না, এই ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসে। তো রুটি ভাত খাবো না এরকমটা নয়, 3 বেলায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ডাইজেস্ট হয়, সেই জিনিসটা আমরা খাবারের মধ্যে অবশ্যই রাখবো। এর সাথে সবজিটাও রাখবো। 3 বেলা সবজি এবং প্রোটিন জাতীয় খাবারটা আমাদের খাবারের মধ্যে প্রত্যেক দিনই রাখতে হবে। আচ্ছা ডক্টর বসু, মানে এই জায়গাগুলো থেকে যেহেতু প্রত্যেকটা জিনিসই সমান রকমভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে যদি আগে এটা কন্ট্রোলে রাখা যায়, মানে না হলো অর্থাৎ কোথাও গিয়ে শুরু থেকেই যদি আমার জীবনশৈলীটাকে চেঞ্জ করে নেওয়া সম্ভব হয়, তাহলে হয়তো এই সমস্যাগুলোকে এড়ানো সম্ভব। সেটা সম্পর্কে কি বলবেন? দেখুন, প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লাইফস্টাইল, আমরা কিরকম জীবনযাপন করছি, সেটা কিন্তু অনেকটাই আমাদের নির্ধারণ করছে আমাদের ডায়াবেটিস হবে কি হবে না। আমি যেরকম বললাম যে ডায়াবেটিস ডিটেক্ট করাটা আমাদের এখন বর্তমানে প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা বড় ঘাটতি। কিন্তু যদি আমরা কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখি, আমাদের ডায়াবেটিস যত না পপুলেশন, তার থেকে প্রি ডায়াবেটিস পপুলেশন কিন্তু অনেক বেশি। আচ্ছা। কোভিডের আগে আমাদের ডায়াবেটিসের রোগীদের সংখ্যা যা ছিল, কোভিডের সময় দেখা গেছে যে কোভিডে অনেকে কিন্তু নতুন করে ডায়াবেটিস আক্রান্ত হয়েছে। একদম। এটা আক্রান্ত এই কারণেই হয়েছে যে প্রি ডায়াবেটিস আমরা জানতাম না যে আমাদের এক্স্যাক্টলি আমাদের প্রি ডায়াবেটিস পপুলেশন কত। প্রি ডায়াবেটিস অর্থাৎ মানে তার যাদের ডায়াবেটিস মানে আমরা নরমাল বলছি না, আবার ডায়াবেটিসও হয়নি। এটা আমরা তো রক্তের কিছু পরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারি। যেরকম ধরুন রক্ত পরীক্ষা এখন যেটা আমরা প্রেসক্রাইব করি, খালি পেটের রক্ত পরীক্ষা যেটা ফাস্টিং ব্লাড সুগার, খাওয়ার পরে রক্ত পরীক্ষা যেটা পোস্ট প্যান্ডেমিক, এটা কমনলি আমরা প্রেসক্রাইব করি।
এখানে দেখা গেছে এই মাত্রা যদি 100 নিচে থাকে তাহলে সেই পার্টিকুলার মানুষকে আমরা বলবো তার ডায়াবেটিসের কোনো সম্ভাবনা নেই। কিন্তু কারোর যদি 100-র ঊর্ধ্বে 126-এর নিচে মানে 101 থেকে 125 এটা যদি খালি পেটে তার যদি ব্লাড সুগার লেভেল থাকে তাহলে এই পার্টিকুলার মানুষকে আমরা বলবো প্রি ডায়াবেটিস। এই জায়গাতে যদি আমরা আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন বা যে অ্যাডভাইসেস গুলো লাইফস্টাইলে আমরা যদি দিতে পারি সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়া থেকে কিন্তু আমরা তাকে রিভার্স করতে পারবো। পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারের ক্ষেত্রে দেখা গেছে যে 140 হচ্ছে কাট অফ, মানে 140-এর নিচে থাকলে স্বাভাবিক। 141 থেকে 199 এর মধ্যে যদি পিপি সুগার থাকে তাহলে সেই রোগী কিন্তু প্রি ডায়াবেটিস রয়েছে। 200 হয়ে গেলে সে ডায়াবেটিক হচ্ছে, তাকে আমাকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে। কিন্তু এই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের এই প্রি ডায়াবেটিস রোগীদের উপর বেশি কার্যকরী, কারণ কি এইখানে তাহলে ওই জোনটাতে যাওয়া আটকানো সম্ভব, সেটাকে রিভার্স করে তাকে স্বাভাবিকভাবে আমরা নরমাল লেভেলে ফেরত আনতে পারি। মানে লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু একটা ভাস্ট টার্ম। লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র আমরা যদি ভাবি লাইফস্টাইলকে ভাগ করবো কিছু ভাগে, প্রথমেই হচ্ছে আমরা কি ধরনের খাওয়া দাওয়া করছি, দ্বিতীয় হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কত। এবার খাওয়া দাওয়ার উপর নির্ভর করছে কতটা আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ লেভেল আমরা ইনটেক করছি, এবং এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করছে কতটা আমরা সেটা বার্ন আউট করছি। এই দুটো কমনলি আমরা জানি। কিন্তু 2020 পর থেকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং স্লিপ, এই দুটো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাদের দেখা গেছে ল্যাক অফ স্লিপ, মানে ল্যাক অফ স্লিপ বলতে সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 8 ঘন্টা টানা ঘুম দরকার, সেখানে কেউ যদি 4 ঘন্টা 5 ঘন্টা, অনেকেই এখন ওয়ার্ক ফ্রম হোম করছে বা হয়তো রাত্রির জেগে কাজ করছে, 4-5 ঘন্টা ঘুমের জন্য কিন্তু ব্লাড সুগার লেভেলে সেটা এফেক্ট করবে। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমরা মানে ফোকাস করব সেটা হচ্ছে অ্যাডিকশন, মানে আসক্তি। অনেকের হয়তো মানে টোব্যাকো অ্যাডিকশন থাকে, সেটা যে কোনো ফর্মে, সিগারেট হোক, বিড়ি হোক, গুটকা হোক, খৈনি হোক, এনি কাইন্ড অফ টোব্যাকো, সেই অ্যাডিকশন গুলো কিন্তু ব্লাড সুগার লেভেলটার উপর এফেক্ট বাড়িয়ে দেয়। এবং অ্যালকোহল ইনটেকও কিন্তু ডিরেক্টলি ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। তো এই অ্যালকোহল ইনটেক অ্যাডিকশনস গুলো যদি কন্ট্রোল করে দেওয়া যায় এবং একটা মানে টানা ঘুম, মানে আমরা যদি 7 to 8 আওয়ার স্লিপ একটা আমরা করতে পারি নর্মাল সময়, এমন নয় যে রাত 2টোয় শুচ্ছি সকাল 9টায় উঠছি, তার মধ্যে পুরো আমাদের মানে রিদমটাই নষ্ট হয়ে যায়। তো প্রপার ভাবে যদি স্লিপটাও করি, প্রপার ভাবে যদি আমরা অ্যাডিকশনকেও কন্ট্রোল করি, ইন অ্যাডিশন টু ডায়েট এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাহলে ডেফিনেটলি যারা প্রি ডায়াবেটিস জোনে রয়েছেন তাদেরকে কিন্তু আমরা স্বাভাবিক জোনে আনতে পারি। এবং এখানে যেমন ম্যাডামদের রোল এখানে ইম্পর্টেন্ট, কারণ কি আমরা ডাক্তাররা সবসময় এই খুঁটিনাটি বিষয়টা রোগীদের কাছে পৌঁছে দিতে পারছি। আমরা হয়তো ওষুধপত্র বা কি থেরাপি হবে সেই জায়গাটা ঠিক করে দিচ্ছি। তারপর এই স্পেশালাইজেশন 2020 পর থেকে দেখা গেছে ডায়াবেটিস এডুকেটার্স বলে একজন প্যারামেডিক্যাল প্রফেশনালস রয়েছেন যারা ব্রিজের কাজ করছেন রোগীদের সঙ্গে আমাদের। তো এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এইখানে যদি সঠিকভাবে আমরা ইন্টারভেন করতে পারি তাহলে অনেক রোগীকেই কিন্তু আমরা প্রি ডায়াবেটিস থেকে স্বাভাবিক লাইফে ফিরতে পারি, এবং যারা অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পারি। একদমই। এই জায়গা থেকেই মন্দিরা, যে একজন পেশেন্ট যিনি ডায়াবেটিক নিজে, তার ডায়েট চার্ট ঠিক কিরম হওয়া উচিত? মানে সেটা কি যারা ডায়াবেটিক সবার ক্ষেত্রে কি একই রকম, নাকি সেখানেও কোনো পার্থক্য থাকবে, যে তার মানে শারীরিক গঠন হোক বা শারীরিক সমস্যা ঠিক কতটা সেই অনুযায়ী সেই ডায়েট চার্টটা ঠিক করা হয়? হ্যাঁ, একদমই ঠিক যে প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়েট চার্টটা প্রত্যেকের জন্যই আলাদা। প্রথমত আমরা অনেকগুলো প্যারামিটার্স আমরা পেশেন্ট আসার পরে দেখি, সেটা হচ্ছে হাইট, তারপরে হচ্ছে ওয়েট, নেক্সট হচ্ছে আমরা ওয়েট সার্কামফারেন্সটা দেখি, এবং আদার্স কোনো কোমরবিডিটিস আছে কিনা পেশেন্টের। ঠিক তার উপর ডিপেন্ড করেই কিন্তু ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ডায়েট চার্ট করা হয়। সবার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে উনি এই ডায়েটটা ফলো করছেন, তার মানে আমিও এটা ফলো করব, এই বিষয়টা করলে কিন্তু কখনোই চলবে না। প্রত্যেকের হাইট, ওয়েট, বিএমআই প্রত্যেকেরই আলাদা, তো ঠিক তার উপরে বেস করেই আমাদের ডায়েট চার্ট করা হয় এবং সেটাই পেশেন্টকে ফলো করতে বলা হয় সুস্থ জীবনযাপনের জন্য এবং ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। আচ্ছা, এই জায়গায় আমি একটা বিষয় জানতে চাইবো, দুজনের কাছে চাইবো, আগে আপনার কাছে আসছি। অনেক সময় দেখা যায় যে এই কন্ট্রোলটা করতে করতে হঠাৎ করে হয়তো সুগারটা অনেকটা বেশি ফল করে গেল, হয়তো নিজেদের মতন যেটা প্রেসক্রাইব রয়েছে সেটা একটু বেশি মাত্রাতেই করার ফলে হয়ে গেল, তো সেখানে কি সাজেশন? আচ্ছা, এই ক্ষেত্রে বলবো যে ডায়াবেটিস এডুকেটরদের এখানটাতেই রোল হচ্ছে এসএমবিজি বলে একটা আছে, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোমিটার প্রত্যেক পেশেন্টেরই সঙ্গে রাখা। এটা অবশ্যই চেষ্টা করতে হবে, যখনই দেখা গেল যে ডায়াবেটিস রেঞ্জটা নর্মালের থেকে বেশি রয়েছে তখনই আমাদের একটা গ্লুকোমিটার কিনে নেওয়া এবং ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে।
এবং যখন প্যারামিটার্সটা অনেকটা লো, অর্থাৎ আমরা ধরি যে <70 যদি হয়, যদি গ্লুকোমিটারে শো করে <70, তখন কিছু আমরা বলি যে 15 গ্রাম অফ গ্লুকোজ ইনটেক করতে হবে। সেটা ইনটেক করার পরে 5 মিনিটস পরে আবার গ্লুকোমিটার রিডিংটা নেওয়া। তো রিডিং যদি নর্মাল মোটামুটি 100-এর ওপরে চলে আসে, সেই ক্ষেত্রে তখন আর আবার রিপিট করার কোনো প্রয়োজন পড়ে না। যদি 100-এর উপরে না আসে, আবার 5 মিনিটস পর ওটাকে রিপিট করা। তো এভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, একদিন কি দুদিন, অবশ্যই তখন আমরা তাকে সাজেস্ট করি যে ডাক্তারবাবুর কাছে যেতে এবং নতুন কি ফার্দার যে অ্যাডভাইসটা উনি দিচ্ছেন সেটাকে ফলো করার জন্য। আচ্ছা, ডক্টর বসু কিছু বলতে চাইবেন এক্ষেত্রে? অবশ্যই এখানে বেশ কিছু জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য, যেটা আমি বলবো। মনে রাখবেন, ডায়াবেটিসের ক্ষেত্রে সুগার কন্ট্রোল নেই, সুগার বেশি, এটা ডেফিনেটলি একটা চিন্তার বিষয়। কিন্তু সুগার ফল করে যাওয়া, এটা কিন্তু বেশি মারাত্মক এবং বেশি চিন্তার বিষয়। কারণ কি, সুগার যদি ফল করে যায় তাহলে জীবনহানির সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। ম্যাডাম যেমন বললেন, গ্লুকোমিটারের ইম্পর্টেন্স ডেফিনেটলি আছে, কিন্তু আমার কাছে গ্লুকোমিটার নেই, সেক্ষেত্রে আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি কি করবো? তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি প্রথমেই যখনই ডায়াবেটিসের চিকিৎসা করতে যাব, সেখানে আইদার ডায়াবেটিস এডুকেটর স্যার বা ম্যাডাম বা ডায়াবেটোলজিস্ট ডাক্তারবাবুর কাছে যখন যাচ্ছি, তখন কিন্তু ডায়াবেটিস সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাকে জেনে নিতে হবে। প্রথম হচ্ছে, ডায়াবেটিস আমাদের যদি ব্লাড সুগার পড়ে যায়, মানে যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কি হয়নি, আমার কাছে গ্লুকোমিটার নেই, আমি কি করে বুঝবো? হাইপোগ্লাইসেমিয়া না বুঝতে পারলে কিন্তু ডেথের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, তাহলে হাইপোগ্লাইসেমিয়া বুঝতে গেলে হাইপোগ্লাইসেমিয়ার কিছু সাইন্স এন্ড সিমটমস আছে। কোনো ডায়াবেটিক রোগী যদি হঠাৎ করে এরকম মানে ফিল করেন যে রাত্রে তিনি ঘুমোচ্ছেন, ঘামে বিছনা ভিজে যাচ্ছে, বা অস্বাভাবিক বুক ধড়ফড় করছে, অস্বস্তি লাগছে, এমন কিছু লাগছে, ম্যাক্সিমাম যেটা আমরা পাই কেমন কেমন লাগছে, মানে পেশেন্টরা এক্সপ্রেস করতে পারছেন না যে কেমন তার লাগছে। এছাড়া অস্বাভাবিক দুর্বলতা, প্রচুর খিদে পাওয়া, বুক ধড়ফড় করা, বসে বসেই ঘামতে থাকা, এগুলো হচ্ছে কিন্তু সুগার ফল করার লক্ষণ। আচ্ছা। এবং তখন মানে ইমিডিয়েটলি যেটা আমার ব্লাড সুগার টেস্ট করার থেকে হাতের কাছে মিষ্টি যাই থাকবে, লজেন্সও যদি থাকে, সেটা আমার ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে। আচ্ছা। তারপর যদি আমার কাছে গ্লুকোমিটার থাকলো তো অবশ্যই আমি পরীক্ষা করব। যদি গ্লুকোমিটার নাও থাকে, নিকটবর্তী যেখানে আমরা সুগার পরীক্ষা করতে পারবো সেখানে আমি যাব এবং আমার ব্লাড সুগারটা জেনে আমার ডাক্তারবাবুকে জানাবো। এবং এই ব্লাড সুগারটা যদি আমার ফলও করে যায়, তাহলে ফল করার কারণটা কিন্তু মানে বার করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। সব থেকে কমন কারণ হচ্ছে আমাদের যেটা প্যাটার্ন, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ খালি পেটে থাকি, কিন্তু সুগারের মানে ম্যাক্সিমাম মেডিসিন আমরা ব্রেকফাস্টের আগে দিই। ব্রেকফাস্টে আমরা কি করি? চা বিস্কুট খেয়ে নিলাম। মনে রাখতে হবে, সুগারের মেডিসিন যারা খাচ্ছেন, শুধু চা বিস্কুট কিন্তু সাফিসিয়েন্ট নয় ব্লাড সুগারকে স্বাভাবিক রাখার জন্য। আপনারা আপনাদের ডায়েটিশিয়ান বা ডায়াবেটিস এডুকেটরের পরামর্শ নিন এবং প্রপার ডায়েট প্ল্যান ওনারা যেটা করে দেবেন সেই অনুযায়ী কিন্তু ফলো করতে হবে। আপনারা যদি নিজেরা তার উপরে মডিফাই করেন যে চা বিস্কুট খেলাম আমার কিছু হবে না, মানে আলটিমেটলি কিন্তু রিস্কটা আপনারই বাড়ছে। সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল। দ্বিতীয় যেটা দেখা যায় সেটা হচ্ছে, সকালে অনেকে জিম করতে যান ডায়াবেটিক পেশেন্টরা। জিম করতে যাওয়ার আগেও কিন্তু ডায়াবেটিক রোগীদের বেশ কিছু জিনিস মেনে চলতে হবে। খালি পেটে যদি জিম করতে যান, তখন যদি ওনারা এক্সারসাইজ করেন, অটোমেটিক আমরা জানি যে এক্সারসাইজ করলে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের সিক্রিশন কিন্তু বাড়তে থাকবে। এবার আমি কিছু খেলাম না, আমি ওষুধ খেয়ে নিলাম, আমার শরীরে আমি এক্সারসাইজ করলাম, ইনসুলিন সিক্রিশন বাড়লো, তো অবধারিত আমার ব্লাড সুগার লেভেল ফল করবে। আচ্ছা। এবং সেই কারণে আমি কোনো জিম বা কোনো এক্সারসাইজে যদি আমি যাই, তো অবশ্যই সেটা কিন্তু আমার জিম ট্রেনার বা ডায়াবেটিস এডুকেটরের সঙ্গে পরামর্শ করে আমার একটা পার্টিকুলার রেজিম হবে। এবং এটা ভুললে চলবে না যে একটা ডায়াবেটিক রোগীর জীবনযাপনে খাওয়া দাওয়া, এক্সারসাইজ যেমন আমরা নিয়মমাফিক হবে, একটা সাধারণ রোগীর কিন্তু সেটা নয়। তাই সাধারণ রোগী যা ফলো করছে, সেটা যদি কোনো ডায়াবেটিক রোগী ফলো করতে যান, তাহলে কিন্তু সে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই এক্সারসাইজের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে যে আমি এক্সারসাইজ করতে গেলেও আমি সুগারের ওষুধটা খেলাম কিনা, বা প্রপার আমি খাওয়া দাওয়া করে গেলাম কিনা, যেমন আমার রেজিম ঠিক করে দিয়েছে সেরকম সেইভাবে যদি না যাই, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ডেফিনেট সম্ভাবনা থাকছে। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে ইনফেকশনের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এখন যেরকম একটা সিজন চেঞ্জ চলছে, সবারই অল্প বিস্তর সর্দি কাশি হয়েছে। আমি কোভিড ছাড়লাম, নর্মাল একটা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু যেটা প্রতি বছরই আমাদের হয়, সকলেরই হচ্ছে। এই সময় তো দেখা যায় ব্লাড সুগার লেভেল কিন্তু ফ্লাকচুয়েট করছে। কারোর ক্ষেত্রে সুগার ফল করছে, কারোর ক্ষেত্রে অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। তাই হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস দেখে প্রথম আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট করলাম, করার পরে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব।
যাতে হাইপোগ্লাইসেমিয়া কি কারণে হয়েছিল সেটা শনাক্ত করা যায় এবং তার প্রপার কিন্তু ট্রিটমেন্টে এগোনো যায়। কারণ হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে একটা ডায়াবেটিস ইমার্জেন্সি। আচ্ছা, তো সেই জায়গা থেকে মন্দিরা, এই যে দু ধরনের টাইপ 1 টাইপ 2 আছে, তো সেই টাইপ অনুযায়ী কি ডায়েট চার্ট ফলো করা উচিত একজন পেশেন্টের? টাইপ 1 বলতে গেলে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে 18 বছর নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে হয়, তো তাদের ডায়েট চার্ট অবশ্যই আলাদা হবে। এবং টাইপ 2 যারা, ঠিক তাদের ক্ষেত্রেও ডায়েট চার্টটা কিন্তু আমরা এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা কোনো আলাদা মানে টাইপ 1 টাইপ 2 তো একটা ম্যাটার করছে, কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে বলতে প্রত্যেকের বিএমআই যেটা আমি আগেই বললাম আলাদা, তো তার উপর ডিপেন্ড করে তো আলাদাই হবে। তো সকালবেলায় যেমন ঘুম থেকে উঠে এক্সারসাইজের কথা স্যার বললেন, সকালে অনেকেরই আছেন যে খালি পেট এক্সারসাইজ করার একটা হ্যাবিট থাকে, সেটা আমরা কখনোই করব না। আমরা সবসময় চেষ্টা করব অন্ততপক্ষে কিছু খেয়ে, মোটামুটি 2টো বিস্কিট হোক কি 4টে বিস্কিট হোক খেয়ে তারপর এক্সারসাইজ করার, এবং তারপরে 3 ঘন্টার বেশি খাওয়া দাওয়ার মধ্যে গ্যাপটা না রাখা, এই আচ্ছা। বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে একটা ডায়েট চার্ট ঠিক কিরকম ভাবে সাজানো হয়, মানে সেটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলে। তো সকালবেলায় যেটা ব্রেকফাস্ট করব সেটা মোটামুটি কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা যেমন থাকছে, তার সাথে একটা ভেজিটেবলস কিছু রাখি আমরা, এবং তার সাথে একটা প্রোটিন সোর্স, সেটা ছানা হতে পারে বা ডিম হতে পারে। সকালবেলা এটা করাটাই আমাদের পক্ষে সুবিধা। এবং এর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে মোটামুটি একটা ফল, সেটা আপেল, নাশপাতি, পেয়ারা, যে কোনো ধরনের লেবু আমরা দিতে পারি পেশেন্টদের। এই মোটামুটি 100 থেকে 150 গ্রাম ওজনের ফল খাওয়া উচিত। এরপরে আবার 3 ঘন্টা মোটামুটি গ্যাপ দিয়ে তারপরে দুপুরের যেটা খাবার থাকছে সেখানে ভাত খেতে পারে পেশেন্ট, রুটি যে যেরকম প্রেফার করে, ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন। এরপরে আবার একটা সবজি, অবশ্যই চেষ্টা করবো যে মাটির নিচের সবজিটা যেন কম খাওয়া হয়, মাটির উপর। ফলের ক্ষেত্রেও তো সেই ধরনের বিষয়টা নির্ভর যে করছে। ফলগুলো খেতে পারবে, মানে আপেল, পেয়ারা এগুলোই তারা খেতে পারবে, বা লেবু জাতীয় যে কোনো রকম খাবার। এবং এর সাথেও একটা প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিমের মধ্যে যে কোনো কিছু, মোটামুটি 50 থেকে 100 গ্রাম ওজন। এইবারে 50 থেকে 100 গ্রাম ওজন যেটা আমরা বলছি, যাদের অন্যান্য কোনো সমস্যা রয়েছে, হয়তো তাদের প্রোটিন রেস্ট্রিকশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন প্যাটার্নটা আলাদা হয়ে যাবে। তখন তার যে রিকোয়ারমেন্ট যে পেশেন্টের, তার উপর ডিপেন্ড করে আমরা প্রোটিনটা সাজেস্ট করি। এরপরে অনেকেই আছেন যারা ইভিনিংয়ে স্ন্যাক্সটা স্কিপ করে যান। ইভিনিংয়ে যে স্ন্যাক্সটা প্রয়োজন, হয়তো অনেকটা টাইম খালি পেট থেকে আবার রাত্রেবেলায় খাচ্ছেন। এই খালি পেট থাকার একটা বড় সমস্যা হচ্ছে, খালি পেট থাকলে খিদেটা পেয়ে যায় বেশি। যখন রাতে আমরা ডিনারের টেবিলে বসছি, তখন হয়তো অনেকটা একটা হিউজ অ্যামাউন্ট আমরা একসাথে খাওয়া হয়ে গেল। একসাথে, তো এরপরেই আমরা আবার শুয়ে পড়ছি। তাতে করে কি হচ্ছে, অ্যাবজর্পশনটাও তাড়াতাড়ি হচ্ছে, এবং আমাদের এতে কিন্তু ওবিস হওয়ার একটা চান্স সম্ভাবনা থাকছে, যেটা হচ্ছে ডায়াবেটিসের একটা হাই রিস্ক ফ্যাক্টর আমরা ধরি। তো সেই জন্যই আমরা চেষ্টা করব যে ইভিনিংয়ে কিছু একটা স্ন্যাক্স করার। সেই স্ন্যাক্সটা আমরা চেষ্টা করি মোটামুটি মানে রুটি, ভাত বা মুড়ি এই জাতীয় খাবারটা নয়। যদি কোনো প্রোটিন সোর্স কিছু হয় সেটা তো ঠিক আছে, তার সাথে যদি একটু স্যালাড খাওয়া যেতে পারে সেটা করা যেতে পারে। এরপরে হচ্ছে রাতের খাবার, সেখানেও রুটিটাই প্রেফার করি আমরা বেশি, কারণ মানে স্লোলি ডাইজেস্ট হয়, সেই কারণে হাই ফাইবার ডায়েটটা আমাদেরকে দিতে হবে, এটা আমাদের ফার্স্টলি মাথায় রাখতে হবে। তো এর সাথে ভেজিটেবলস এবং প্রোটিন সোর্স কিছু একটা সঙ্গে থাকার দরকার। এবং মিল্ক প্রোডাক্টটা মোটামুটি রাখাটাই প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমন বয়সের সাথে সাথে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার একটা চান্স থাকে। সেই জন্য কোনো না কোনো একটা সময় মিলের সাথে একটা মিল্ক প্রোডাক্ট, সেটা ছানা হতে পারে বা দই হতে পারে বা নরমাল মিল্ক হতে পারে, যে কোনো ফর্মে সেটা ইনটেক ইনটেক করা উচিত। প্রেফারেবল ডাবল টোন্ড মিল্ক বা স্কিমড মিল্কটা খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা মানে কোলেস্টেরল হওয়ার একটা ইন্টাররিলেটেড ব্যাপারটা, সেই কারণের জন্য আমরা প্রেফার করি ডাবল টোন বা স্কিম মিল্ক। আচ্ছা ডক্টর বসু, আপনি যেরকম বললেন যে ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে অনেকেরই ভয় রয়েছে, প্রথমত যেহেতু নিডলের মাধ্যমে নিতে হবে, এবং এখন অনেক অপশন বেরিয়ে গেছে। আরো একটা ধারণা অনেকের মধ্যে কাজ করে যে একবার যদি ইনসুলিন স্টার্ট করা হয় তাহলে সেটা আবার বন্ধ করা যায় কিনা, এটা একটু যদি ক্লারিফাই করেন। দেখুন, ইনসুলিন স্টার্ট করা বা বন্ধ করা বিষয়টা আগে জানতে হবে যে ডায়াবেটিসটা টাইপ 1 না টাইপ 2। মানে যদি দেখা যায় যে টাইপ 1 ডায়াবেটিস, তার তো অল্টারনেটিভ কিছু চিকিৎসা নেই। টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে ইনসুলিনই একমাত্রই উপায়, তো ইনসুলিন ছাড়া এর কোনো চিকিৎসা হয় না। তো টাইপ 1দের আমাদের ইনসুলিনই দিতে হবে, এবং ইনসুলিন বিভিন্ন ধরনের ইনসুলিন এবং বিভিন্ন মাধ্যমে আমরা ইনসুলিনটা দিতে পারবো। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, যেটা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি হয়, আমরা কিছু পরীক্ষার মাধ্যমে দেখে নিই যে তার ব্লাড সুগার লেভেলটা কেমন কন্ট্রোলে রয়েছে। ফাস্টিং পিপি ছাড়াও আমরা HbA1c বলে একটা পরীক্ষা হয়, সেই HbA1c নিরিখে আমরা মানে ঠিক করি যে ইনসুলিনটা দেবো কি দেবো না। এবং সাধারণত আমরা যেটা ফলো করি যে মোটামুটি যদি পেশেন্ট মোটিভেটেড হন,
যে আর HbA1c-টা যদি ধরুন মোটামুটি ধরে রাখুন 8, মানে স্বাভাবিক HbA1c হচ্ছে 7-এর নিচে রাখতে হবে। এবার HbA1c যদি 8-এর উপর চলে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে পেশেন্টের রিস্ক বাড়তে থাকছে, এবং যখনই সেটা 10 ক্রস করে যায় তখন কিন্তু আমাদের ইনসুলিন দিয়ে তাড়াতাড়ি সুগারটাকে কমাতে হবে। আমাদের মেন মোটিভ কি, ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখা, এবং সেটার জন্য যেটা দরকার আমাদের সেটা করতে হবে। অনেক রোগীদের ক্ষেত্রে কি হয়, অনেক ট্যাবলেট ওষুধ কাজ করে না, কারোর হয়তো কিডনিতে কোনো সমস্যা আছে, কারোর হয়তো কার্ডিয়াক কোনো প্রবলেম আছে, কারোর হয়তো প্রেগনেন্ট মহিলা, প্রেগন্যান্সির ক্ষেত্রে যেটা আমাদের দেখা গেছে শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। তাই ইনসুলিনটা কিন্তু সবথেকে মানে গুরুত্বপূর্ণ, মানে আমাদের যত মেডিসিনস আছে যাই আছে ইনসুলিনের অল্টারনেটিভ কিন্তু কিছু নেই। তো সেরকমই আমাদের ইনসুলিন দিতে হবে কি হবে না সেটাও যেমন ডিসিশন নিতে হয়, এমন নয় যে টাইপ 2 ডায়াবেটিসদের ক্ষেত্রে একবার ইনসুলিন চালু হয়ে গেলে সেটা বন্ধ করা যায় না। বন্ধ ডেফিনেটলি করা যায় যদি তার লাইফস্টাইল তিনি ঠিকমতো ভাবে চলেন এবং ব্লাড সুগারটা যদি কন্ট্রোলে থাকে, এবং যেভাবে ব্লাড সুগার আমরা যা ভাবে বলি, খাওয়া দাওয়া কন্ট্রোল করা, এক্সারসাইজেস করা, প্রপারলি টাইমে মেডিসিনস নেওয়া, সেগুলো যদি উনি কন্ট্রোল করতে পারেন তাহলে সেক্ষেত্রে ইনসুলিন থেকেও কিন্তু আমরা ট্যাবলেটে ফেরত আসতে পারি। এমন নয় যে ইনসুলিন একবার শুরু করলে সেটাতেই কন্টিনিউ করতে হবে, কিন্তু নয়। সবই ডিপেন্ড করছে তার ব্লাড সুগার লেভেলটা কেমন, ফাস্টিং কেমন কন্ট্রোলে রয়েছে, পিপি সুগার কেমন কন্ট্রোলে রয়েছে, এবং HbA1c কেমন কন্ট্রোলে রয়েছে। যেমন আমরা ভ্যালু পাবো সেই অনুযায়ী আমরা চিকিৎসা করব, এবং অবশ্যই তার যদি অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি থাকে সেই দিকটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাথায় রেখে সেইভাবে আমরা চিকিৎসাটাকে রেজিমটা বানাবো। এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে একবার ইনসুলিন চালু করে দেওয়া মানে আমরা ইনসুলিন আর বন্ধ করা যাবে না। ইনসুলিন ডেফিনেটলি বন্ধ করা যেতে পারে টাইপ 2 ডায়াবেটিসদের ক্ষেত্রে যদি বাকি যা আমরা জিনিস প্যারামিটারস গুলো দেখি সেগুলো কন্ট্রোল লেভেলে থাকে। আচ্ছা বন্ধুরা, অনেক বেশি মিথ কাজ করে অনেকের মধ্যে যে যদি ডায়াবেটিস হয় তাহলে এই ধরনের খাবারগুলো খেলে আমি ভালো থাকবো, বা হয়তো খুব স্বাভাবিকভাবে কিছুদিন আগে আমাদের ফেস্টিভ সিজন গেছে যে একটু বেশি অনিয়ম হয়ে গেল, মিষ্টি খাওয়া বেশি হয়ে গেল, তো ধরে নেওয়া হয় যে আমরা কিছুদিন যদি একটু বেশি তেতো জাতীয় খাবার কিছু খাই তাহলে আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসবে। এটা কি সত্যি এর কোনো সায়েন্টিফিক রিজন রয়েছে না পুরোটাই একটা মিথ? না, এটা তো সায়েন্টিফিক রিজন সেরকম ভাবে কিছু এখনো পর্যন্ত হয়নি, অবশ্যই এটা মিথ বলবো। আর অনেকের মধ্যেই আছে যে মানে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাবে না বা ভাত খাওয়া যাবে না, ভাত খাওয়া টোটালি অফ করে দেওয়া, ডায়াবেটিস ডিটেক্ট হয়েছে মানে টোটালি ভাত খাওয়াটা অফ করে দিলাম, সেটা কখনোই নয়। সবকিছুর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যেটা বললাম যে প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেকের যে BMI তার উপর ডিপেন্ড করে আমাদের একটা ক্যালোরি কাউন্ট হয়, কতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট তার বডিতে, সেই ক্যালোরির উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মিল প্ল্যানটাকে ভাগ করব। সেটা সকাল থেকে রাত পর্যন্ত সে যা খাচ্ছে সেরকম ভাবে আমাদের প্রত্যেকটা পোর্শন সাইজ প্রত্যেকটা ভাগ করা রয়েছে। তো কোনোদিন যদি দেখা যায় সে হয়তো একটা মিষ্টি খেয়ে নিয়েছে, তো সেই মিষ্টিটাকে বন্ধ করা তো কখনোই আমি বলবো না, প্রত্যেকেই আমরা সেটাই বলবো যে মিষ্টিটা কখনোই বন্ধ করা নয়, সেই জায়গাটা থেকে রিপ্লেস করা। অর্থাৎ হয়তো সেখানে আমার ওখানে ডায়েটে দেওয়া আছে 2 কি 3টে রুটি খাওয়া, সেখানে আমরা একটা রুটি খাই, আচ্ছা এইরকম ভাবে আমরা রিপ্লেস করতে পারি। মানে ক্যালোরি কাউন্টটা আমার সেম থাকলো, যেটা প্রয়োজন সেটাই আমি প্রত্যেক দিন নিচ্ছি, কিন্তু যদি অন্য খাবার খাচ্ছি তখন আরেকটাকে অফ করে দেওয়া বা সেটাকে রিপ্লেস করে নেওয়া বা তার কোয়ান্টিটিটাকে কমিয়ে দেওয়া, এই জিনিসটাতে গুরুত্ব দেওয়া। মানে খিদে পেয়ে গেল মানে প্রচুর খেয়ে নিলাম এরকমটাও নয়, বা মিষ্টি খেলাম মানে অন্য খাবারগুলো টোটালি অফ করে দিলাম, বা মিষ্টি খেতে পারবো না বলে ভয় পেলাম, এই ব্যাপারটা কিন্তু কখনোই করলে হবে না। আচ্ছা ডক্টর বসু, মানে যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোক বা কোমরবিডিটির ক্ষেত্রে হোক যাদের রয়েছে এই ধরনের সমস্যা, সেক্ষেত্রে এই ডায়াবেটিস কতটা মানে তাদেরকে আরো বেশি রিস্ক জোনে পাঠিয়ে দিতে পারে? দেখুন, ডায়াবেটিস রোগটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, তো আমরা বারবার করে একই কথা লাইফস্টাইল ডিসঅর্ডার বলছি। এবার লাইফস্টাইল ডিসঅর্ডার কথাটার অর্থ হলো যাদের জীবনযাপন নিয়ন্ত্রিত নয়। তো নিয়ন্ত্রিত যদি না হয় তাহলে লাইফস্টাইল ডিজিজেস সবকটাই কিন্তু একটা মানুষের মধ্যে আসতে পারে। যেরকম ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ, আর একটা গুরুত্বপূর্ণ লাইফস্টাইল ডিজিজ হলো করোনারি ডিজিজ, মানে আমাদের হার্টের যে কোনো সমস্যা, এবং সবথেকে কমন যেটা সেটা হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন ছাড়াও কিন্তু হার্টের অনেক সমস্যা দেখা যায় যেখানে আমাদের হার্টে হয়তো ব্লকেজ আসছে, এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে প্রবণতাটা থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের ঘনত্ব কিন্তু বেশি মাত্রা পেয়ে যায়, এবং সেক্ষেত্রে আর্টারি কিন্তু ব্লকেজ আসতে পারে। তাই এটা একটা কোমরবিডিটি। আর যেটা হয় যে ডায়াবেটিস একটা হরমোনাল প্রবলেম, তো ডায়াবেটিস রোগীদের দেখা গেছে যে অনেক ডায়াবেটিস রোগীদেরই থাইরয়েড সমস্যা রয়েছে, থাইরয়েডও আর একটা বিভিন্ন হরমোনাল প্রবলেম। ডায়াবেটিসের একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, এবং ওবেসিটির জন্য যা আমাদের ডিজিজগুলো হতে পারে সম্ভাবনা রয়েছে
সেগুলো একটা কিন্তু কোমরবিড কন্ডিশন হিসেবে চলে আসে। আচ্ছা। ওবেসিটি ইটসেলফ একটা ডিজিজ, এবং এই টোটাল যদি আমি লাইফস্টাইল ডিসঅর্ডারস গুলোকে ধরি, একটা আমাদের মেটাবলিক ডিসঅর্ডার বলে বলা যায়। তো এছাড়া যেটা দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদের একটা অস্টিওপোরোসিসের টেন্ডেন্সি থাকে। অনেক ডায়াবেটিস রোগীদের ওজন বেশি হওয়ার জন্য হাঁটু ব্যথা হচ্ছে, আমরা এক্সরে করে দেখলাম তখন তার হয়তো বোনসের মধ্যে অস্টিওপোরোসিস হয়ে গেছে, মানে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে। সেটাও কিন্তু একটা ডায়াবেটিসের সঙ্গে লিঙ্ক থাকছে। তো এরকম যেগুলো ক্রনিক ডিজিজ সেগুলোর সঙ্গে ডায়াবেটিস কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি লিঙ্কড থাকছে। তাহলে আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে ঠিকমতো ভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে শুধুমাত্র ডায়াবেটিস থেকে নিজেদের রক্ষা করছি তেমনটা কিন্তু নয়। এছাড়া হার্ট, কিডনি, এবং অবশ্যই আমি মিস করে গেলাম সেটা হচ্ছে কিডনি ডিজিজ। ডায়াবেটিসের একটা ইম্পর্টেন্ট কোমরবিডিটি হচ্ছে কিডনি ডিজিজ, এবং দেখা গেছে ডায়াবেটিসের ক্ষেত্রে যদি 1 নম্বর ডেথ কজ হয় কার্ডিয়াক কজ, সেকেন্ডে কিন্তু কিডনির, এবং কিডনি ডিজিজটা কিন্তু একটা আনডায়াগনোজড। তো সেরকম দেখা গেছে যে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, অন্যান্য কোমরবিডিটি, হার্ট, কিডনি সব ড্যামেজ হতে শুরু করে। এবং মানে আমরা যেটা সমস্যা যখন হয় তখন আমরা ডাক্তারবাবুদের কাছে যাই। আমরা কেমন আছি সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো প্রবণতা আসেনি যে আমরা দেখি যে আমাদের ব্লাড সুগারটা কেমন, বা আমাদের কোলেস্টেরল লেভেল কেমন, বা আমার কিডনিটা ঠিক ফাংশনিং করছে কিনা, লিভারটা কেমন, মানে রুটিন চেকআপ একটা নির্দিষ্ট সময় অন্তর করা, সেইটার কিন্তু সেটা আমরা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস করে যাই। এবং আরেকটা যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার অভ্যেসটা এমন চেঞ্জ হয়ে গেছে যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এবং লিভারে যদি আমরা ইউএসজি করি দেখা যাবে যে তাদের একটা কিন্তু ফ্যাটি লিভার ধরা পড়ছে। তো এই যে ফ্যাটি লিভার ধরা পড়ছে, এটা অবভিয়াসলি ডায়েটের সঙ্গে ডিরেক্টলি লিঙ্ক, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা সারাদিন বসে থাকছি, খাওয়া দাওয়া করছি, এবং ওয়ার্ক ফ্রম হোমে আমরা একটা ল্যাপটপে বসে পড়লাম, তো তাতে কিন্তু আলটিমেটলি আমরা এই লাইফস্টাইল ডিজিজের রিস্কগুলো কিন্তু বাড়িয়ে যাচ্ছি। একদমই। এবং সেক্ষেত্রে যদি আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন না করি, আজ আমার ডায়াবেটিস আছে, কালকে আমার কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ আসতে বেশি সময় লাগবে না, আমার লিভার ডিজিজ আসতে বেশি সময় লাগবে না, এবং এরপরে আস্তে আস্তে আমার কিন্তু আমার কাজের মানে কর্মক্ষমতা আমার কমতে থাকবে। মানে যেহেতু অনেকগুলো প্যারামিটার, যেটা বারবার বলছেন যে অনেকগুলো এর সাথে যুক্ত রয়েছে। একদম। এবং আরো একটা বিষয়, মানে এই কোভিড সিচুয়েশনের পর অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোভিডের পরে এটা বেড়ে গেছে, মানে যেটা আপনি আগেও বললেন যে যারা মানে এই সেই জোনটার মধ্যে থাকছে সেইখান থেকে কন্ট্রোল করা তাদেরকে ভীষণ রকম ভাবে জরুরি। সেই কেসেসটাও আপনারা কতটা পাচ্ছেন এখন? কোভিডে দেখা গেছে যে যাদের ডায়াবেটিক ছিলেন তাদের তো একটা আনকন্ট্রোল সুগার হয়েছে, যারা প্রি ডায়াবেটিস ছিলেন, ডায়াবেটিস ডিটেক্টেড হয়নি, এবং কোভিডের সময় আমরা অনেক ক্ষেত্রে স্টেরয়েডস ইউজ করেছি, করতে হয়েছে লাংসটাকে বাঁচানোর জন্য, রোগীকে সেভ করার জন্য। কারণ স্টেরয়েড একটা জীবনদায়ী মেডিসিন, এবং এই স্টেরয়েডসের সাইড এফেক্টে ব্লাড সুগারটা কিছুটা বাড়ে, এবং কোভিড একটা ইনফেকশন হওয়ার দরুনও কিন্তু ব্লাড সুগারটা বাড়ে। তো এখন যেটা বর্তমানে আমরা পাচ্ছি যে কোভিড হওয়ার পর অনেকেই হয়তো আবার সেই পুরনো তার আস্তে আস্তে লাইফস্টাইলে ফিরে যাচ্ছে, এবং আমরা পেশেন্ট এমনও পাচ্ছি যে কোভিড হয়তো হয়েছে গত বছর, এখন তার সিঁড়ি ভাঙতে গেলে হাত ধরছে। কারণ কি, লাং এক্সারসাইজেস বা পোস্ট কোভিড যে আমরা এক্সারসাইজেস বলুন বা লাইফস্টাইল মডিফিকেশন বলুন, তারা সেগুলো করেননি। তো না করার দরুন যেটা দেখা যাচ্ছে যে তারা অল্প কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে তারা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা রেস্ট্রিক্ট করে দিচ্ছেন। এবং এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট হয়ে তারা বসে পড়ছেন, যে আমি হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, বা হাঁটতে গেলে আমার হাঁটু ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, উইকনেস ফিল করছি, এই লেথার্জি থেকে কিন্তু আলটিমেটলি আবার আমাদের ব্লাড সুগারটা বাড়তে থাকছে। কারণ কি, আমরা অ্যাক্টিভলি এক্সারসাইজ করলাম না, তাহলে আমরা ক্যালোরিটাকে কিন্তু বার্ন করলাম না, এবং আমরা বসে থাকছি, আমরা কিন্তু খাওয়া দাওয়ার উপর কোনো নিয়ন্ত্রণ করছি না। তখন যদি কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে খাবার আসে, আমরা কিন্তু সেখানে কোনো রকম কোনো বাদ বিচার করছি না, সেটা কিন্তু আমরা খাচ্ছি। কিন্তু আমাদের যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন সময় আসছে, তখনই কিন্তু আমার নানা রকম সমস্যা আমার চলে আসছে। মেইন সমস্যা হচ্ছে আমরা মোটিভেটেড নই, এবং আমরা কাজের দোহাই দিয়ে হয়তো রাত্রির বেলা অবধি নানা রকম সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যস্ত থাকছি, তাতে আমাদের ঘুমে ডেফিনেটলি এফেক্ট পড়ছে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে চাইল্ড ওবেসিটি, বাচ্চাদের এই চাইল্ড ওবেসিটিটা কিন্তু আলটিমেটলি মানে আমাদের আগামী দিনে একটা বড় রকম সমস্যা। সেই পরিসংখ্যানটাও কি এর মধ্যে বেড়ে গেছে? কারণ বাচ্চাদের লাইফস্টাইলেও তো একটা ভীষণ রকম ভাবে চেঞ্জেস হয়েছে, তাদের মানে স্কুল যাওয়া হচ্ছে না, বাইরে খেলার যে জগৎ সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই কেসটাও কি বাড়ছে? অবশ্যই বাড়ছে, কারণ কি এখন স্কুলটাই বাচ্চাদের যেটা হচ্ছিল যে মোবাইলের মাধ্যমে হচ্ছে, এবং স্কুল কিন্তু একটা নির্দিষ্ট সময় হচ্ছে, কোচিং ক্লাসও কিন্তু মোবাইলের মাধ্যমে হচ্ছে, এবং অনেক বাচ্চারাই বাড়িতে ওই মোবাইল গেমসের মাধ্যমে গেমস খেলছে। তাতে যেটা দেখা যাচ্ছে গেমস খেলা বা কোনো কার্টুন দেখা, তার অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু বন্ধ হয়ে গেল। আগে স্কুলে যেতে গেলেও তাকে একটা নির্দিষ্ট রুটিন মেনে ঘুম থেকে উঠতে হতো, পড়াশোনার জন্য সেখানে কোচিংয়ে যাওয়া, যেখানে যাওয়া একটা নির্দিষ্ট সময় যেতে হতো, তাতে ফিজিক্যাল মুভমেন্টটা ছিল। এখন সব বাচ্চারা আইদার সোফা বা খাটের মধ্যে বসে পড়ছে,
নিয়ে তারপরে আপনার ভিডিও কলের মাধ্যমে স্কুল করছে, তাতে কি হলো, অ্যাক্টিভিটিটা হ্যাম্পার্ড হলো। খাওয়া দাওয়া বাড়িতে রয়েছে, বাচ্চা তো কিছু না কিছু খেয়েই যাচ্ছে, ফ্রিজ খুলে হয়তো কেউ চকলেট খাচ্ছে, কেউ হয়তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কিন্তু এই যে এক্সট্রা ক্যালোরি গুলো আসছে সেটা বার্ন হচ্ছে না। এবং আলটিমেটলি ওবিসিটি যত বাড়বে তত কিন্তু আমাদের ডায়াবেটিসের রিস্ক বাড়ছে। হয়তো টাইপ 1 ডায়াবেটিস হলো না, কিন্তু কিছুদিন পরে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, এবং এছাড়াও কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে, এবং অনেক আর্লি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তো এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে ডেভেলপ করছে, এবং এই ওবেসিটি ছাড়াও চোখের একটা সমস্যা আছে। আচ্ছা, সারাক্ষণ যদি এলইডি লাইট স্ক্রিনে যদি আমার মোবাইল দেখতে হয়, তো বাচ্চাদের সেটা চোখের উপর কিন্তু একটা এফেক্ট পড়ছে, এবং রিটেনশন ক্যাপাসিটি বা থিংকিং ক্যাপাসিটি সেগুলো কিন্তু কমে যাচ্ছে। কারণ কি আমি সমবয়সী বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি না, আমরা অনেক শেকি হয়ে যাচ্ছি, সোশ্যালাইজ করতে পারলাম না, সকলের সাথে কথা বললাম না, এবং কার্টুন যেগুলো দেখছি আমরা নিজেদেরকে সেটাই ইমাজিন করছি তারা, এবং সেই কার্টুন ক্যারেক্টারের মতো ইমাজিন করে তাদের মতো ক্যারিকেচার করা, তাদের মতো অ্যাক্টিং করা, এগুলো কিন্তু আলটিমেটলি চলে আসে, এবং এটা বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশের উপর একটা বড় এফেক্ট ফেলছে। একদমই একদম। তো এই কোভিড এর জন্য এই জিনিসগুলো যদি বাবা মারা একটু খেয়াল রাখেন, যে বাচ্চাদের ইনভলভ করা, মানে মানে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা এদের বাইরে যদি একটুখানি আউটডোর গেমস বা হয়তো ঘরের মধ্যেই ছাদে গিয়ে একটু খেলাধুলার মধ্যে যদি তাদেরকে এনকারেজ করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে জিনিসটাকে রিভার্স করা যায়। আচ্ছা বন্ধুরা, সেখানে ডক্টর বসুর আলোচনায় বারবার এক্সারসাইজের প্রসঙ্গ উঠে আসলো, যেটা আপনিও বলছিলেন যে শুধুমাত্র ডায়েটের দিকে মানে কনসেন্ট্রেট করলে তো হবে না, এক্সারসাইজটাও ভীষণ রকম ভাবে জরুরি। দুটো বিষয়, প্রথমত হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে তারা অনেকেই হয়তো করে উঠতে পারেন না, তাদের জন্য কি সাজেশন, কিভাবে তারা সেই বিষয়টাকে নজরে রাখবেন, এবং বাচ্চাদের ক্ষেত্রেও যেহেতু বাচ্চাদের ডায়েট প্ল্যান করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, তো সেটাই বা কিভাবে একজন মানে অভিভাবক হিসাবে তাদের বাচ্চাদের সাথে তারা ট্রিট করতে পারে। আচ্ছা, প্রথমে বয়স্কদের ক্ষেত্রে আসি। বয়স্কদের ক্ষেত্রে আমরা ভাবি যে অনেকেই আছেন যারা যে চলাফেরাও ঠিক মতো করে হয়তো করতে পারেন না, বা উঠে মানে স্ট্রেনাস এক্সারসাইজ যেগুলো আমরা বলি সেই করা সম্ভব হয় না, করা সম্ভব হয়ে উঠছে না শারীরিক অক্ষমতার জন্য। তো তাদের ক্ষেত্রে বলবো যে মোটামুটি অন্ততপক্ষে আমাদের দিনে চেষ্টা করতে হবে 30 মিনিট করে 1 ঘন্টা, বা 30 মিনিট থেকে 1 ঘন্টা প্রত্যেকদিন হাঁটতে হবে। যদি তারা শুরুতেই হয়তো 30 মিনিট হাঁটতে পারবেন না, প্রথমে 10 মিনিট 20 মিনিট এরকম করে দিনের পর দিন এটাকে টাইমটাকে ইনক্রিজ করতে হবে। হাঁটলে অনেকটা সময় হাঁটলে কি হচ্ছে, আমাদের এক্সারসাইজও করা হচ্ছে এবং ক্যালোরি বার্ন হচ্ছে, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হতে পারে চেয়ারে বসে এক্সারসাইজ করা। চেয়ার এক্সারসাইজ আছে বিভিন্ন রকম, সেইগুলো যদি করেন, বা যোগাসন বা প্রাণায়ামের মাধ্যমেও কিন্তু ক্যালোরি বার্ন করা আমাদের পক্ষে সম্ভব। তো যোগাসন বা প্রাণায়ামের মাধ্যমে মোটামুটি 1 ঘন্টা চেষ্টা করতে হবে প্রত্যেক দিন। যেমন আমরা খাওয়া দাওয়া করছি ঠিক তার সাথে সাথে এটাও পাশাপাশি করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ঘরে মানে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় কিন্তু স্কিপিংটা করতেই পারি। বাবা মা যদি তাদেরকে, অভিভাবকরা সময় দেন, তাদেরকে বলবো তারা যেন স্কিপিং করার জন্য বা ইনডোর যে মানে যোগা অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোতে যদি বাচ্চাকে ইনভলভ করেন, তাহলে অবশ্যই এই ওবেসিটি বা ডায়াবেটিস যেটা সেটা কন্ট্রোল করা অবশ্যই সম্ভব। এরকম। আচ্ছা ডক্টর বসু, চিকিৎসা পদ্ধতিরও তো অনেক রকম পরিবর্তন হয়েছে, যেটা আপনি শুরুর দিকেই বলছিলেন, তো সেখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট এই ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এখন কি কি রিসার্চের মধ্যে দিয়ে আসছে? এবার যেরকম ফার্স্ট আমাদের থিম হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, এবং অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ারে যেমন আমি আগে বললাম, প্রথমে হচ্ছে আমাদের ব্লাড সুগার কেমন কতটা, এবং ডায়াবেটিক রোগীদের খুঁজে বার করা, সেটার একটা জায়গা। এছাড়া যেটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যারা ডায়াবেটিক রোগী তাদের ব্লাড সুগার কেমন নিয়ন্ত্রণে রয়েছে কি অনিয়ন্ত্রিত রয়েছে, সেইরকম ভাবে আমাদের শনাক্ত করা। তো ব্লাড সুগার টেস্টের জন্য যেমন আমরা এতদিন ধরে জানতাম ফাস্টিং ব্লাড সুগার লেভেল, পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল, যেটা আমরা পিবি সুগার বলি, খাওয়ার 2 ঘন্টা পরে যেটা, HbA1c বেশ কিছু বছর ধরে খুব ভালো আমরা সেটার এফেক্ট পাচ্ছি। HbA1c দিয়ে আমরা জানতে পারছি যে বিগত 2 থেকে 3 মাস একজন পার্টিকুলার ব্যক্তির ব্লাড সুগার কেমন, এবং সেখান থেকে আমরা একটা ট্রেন্ড বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস আমরা সকলেই জানি যে যখনই আমরা সুগার পরীক্ষা করবো বলে আমরা ঠিক করি, তার আগের দিন হয়তো আমরা খালি পেটে থাকলাম যাতে আমার রিপোর্টটা ভালো আসে, বা এমনও হতে পারে যে আগের দিন রাত্রিবেলা আমি ঘুমোলাম না, স্ট্রেসড রইলাম, তো সকালবেলা যখন ব্লাড সুগার দেখা হলো তখন দেখা গেল সুগারটা অনেকটা বেশি হাই। আচ্ছা, এই ক্ষেত্রে প্রপার আমার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কি নেই সেটা কিন্তু আমরা সঠিক মাত্রায় সব ক্ষেত্রে বুঝতে পারছি। এই জায়গায় HbA1c যদি আমরা টেস্টটা করাই, তাহলে 3 মাসে আমার এভারেজ ব্লাড সুগার কেমন ছিল সেটা আমরা বুঝতে পারলাম। কিন্তু বিগত লাস্ট ইয়ার থেকে আমরা যেটা দেখা যাচ্ছে যে ব্লাড সুগার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ওভারঅল হেলথের উপর।
তাহলে আমাদের এমন কিছু টেস্ট দরকার যেটা থেকে আরো বেটার ওয়েতে আমরা আমাদের গ্লাইসেমিক কন্ট্রোল মানে ব্লাড সুগার লেভেলটা 24 ঘন্টায় কেমন কন্ট্রোল আছে সেটা আমরা বুঝতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই 2021-এ আমরা যেটা এখন খুব ব্যবহার করছি সেই পরীক্ষাটা হচ্ছে সিজিএম, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে একটা ব্যক্তির কন্টিনিউয়াস গ্লুকোজটাকে আমরা মনিটর করছি, মানে সারা দিন ধরে তার ব্লাড সুগার লেভেলটা মনিটর করছি। তো এই সিজিএম মনিটরিংটা একটা ডিভাইসের মাধ্যমে আছে, এটা আগেও ছিল, এখন বেশি করে আমরা অ্যাপ্লাই করছি। এবং এই সিজিএম আমরা এক্স্যাক্টলি কি দেখি যে 24 ঘন্টা একটা রোগীর ব্লাড সুগার কেমন ছিল, এবং এই সিজিএমটা একটা সেন্সারে হয় এবং তার একটা রিডার হয়। সেন্সারটা আমরা রোগীর হাতে লাগিয়ে দিচ্ছি এবং সেই হাতের সেন্সারটা 14 দিন অবধি থাকছে, মানে যেদিন আমি সেন্সারটা অ্যাপ্লাই করলাম পেশেন্টের ওপর সেখান থেকে টানা 14 দিন প্রত্যেক ঘন্টায় ব্লাড সুগার কিন্তু তার রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবং 14 দিন পরে এই 14 ডেজ তার ব্লাড সুগার লেভেল প্রত্যেক ঘন্টায় কেমন ছিল সেটা আমরা বুঝতে পারছি। এবং এখান থেকে যেটা ডেটা আমাদের বেরিয়ে আসছে এই লিডারের মাধ্যমে যে কোন সময় তার সুগার লেভেল কত ছিল। এই ক্ষেত্রে চিকিৎসকদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ, আমরা আরো বেটার ওয়েতে তাদেরকে থেরাপি দিতে পারছি। বাট এই সিজিএম এর থেকে ডেটাটা কি বেরিয়ে আসছে সেটা আমাদের জানা দরকার। ডেটা এটাই বেরোচ্ছে, সেটা হচ্ছে টাইমিং রেঞ্জ। আমরা স্টাডি করে দেখা গেছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি ব্লাড সুগার থাকে সেটা আমরা সেফ রেঞ্জ বলি। তো এই টাইমিং রেঞ্জটা আমরা রেঞ্জটা কি দেখছি যে ব্লাড সুগার 70 থেকে 180 এই রেঞ্জটার মধ্যে যদি থাকে তাহলে দেখা গেছে যে ব্লাড সুগারের মানে কমপ্লিকেশনস, সুগার বেড়ে যাওয়া বা সুগার ফল করে যাওয়া, বিশেষত হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা সেগুলো শনাক্ত করা এটা অনেকটা ইজি হচ্ছে। তো আমাদের টার্গেট কি থাকে এই টাইমিং রেঞ্জটা সারা দিনে অ্যাটলিস্ট 70% অফ দ্য টাইম যেন আমার ব্লাড সুগারটা টাইমিং রেঞ্জের মধ্যে থাকে। আচ্ছা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 70% অফ দ্য টাইম আমার ব্লাড সুগার 70 থেকে 180 এর মধ্যে থাকতে হবে। আমরা কি চাই, আমি আগেও বললাম হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয়। তাহলে আমার যদি আমি গুড কন্ট্রোল যদি বলি তাহলে আমার কিন্তু টাইমিং রেঞ্জ বাদ দিয়ে যে বাকি 30% অফ দ্য টাইম তার মধ্যে 5% টাইম আমি চাইবো যে 70 এর নিচে ব্লাড সুগার থাকবে, তার বেশি যেন না হয়। তার বেশি হওয়া মানেই কিন্তু আমার থেরাপিতে গন্ডগোল, তাই কোথাও সমস্যা হচ্ছে যে পেশেন্টের বারবার সুগার ফল করছে। তো এই 5% সময়টা টাইমিং রেঞ্জে 70 এর নিচে থাকা এবং হাই সুগার মানে 180 থেকে উপরে বাকি 25% টাইম যদি থাকে আমাদের অত চিন্তার কিছু নেই। ওভারঅল তাহলে আমার ব্লাড সুগারটা কিন্তু কন্ট্রোলে রইল। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রে এখন যেটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে এই সিজিএম ডিভাইসটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেশেন্টদের টাইমিং রেঞ্জ অফ ব্লাড সুগারটা ডিটেক্ট করতে পারছি এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে তার গ্লাইসেমিক কন্ট্রোলটা কত, তার হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার ফল করে যাওয়ার সম্ভাবনাও কত এবং ঠিক কোন সময় সুগারটা ফল করছে। সিজিএম এর আরো এটা একটা ক্লাসিক্যাল দিক যে এক্স্যাক্টলি কে কোন সময়, যেমন বললাম রাত্রিবেলা ঘাম দিচ্ছে সেই সময় গ্লুকোমিটার দিয়ে দেখতে পারবেন না, কিন্তু আমার যদি তখন সিজিএম হাতে লাগানো থাকে এই 14 দিনে তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা কিন্তু আমার নরমালের থেকে সুগারটা ফল করছে, তাহলে আমায় সেইভাবে সতর্ক হতে হবে। সেই মতো আমার কিন্তু ডায়েট প্ল্যান ওয়ে অফ ট্রিটমেন্টটা সেক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। এটাই আমাদের পুরো ক্যালকুলেট করে আমরা করতে পারছি জিনিসটা। এবং কোন সময় আমরা ওষুধ খাবো, কোন সময় আমরা খাবার খাবো, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কত হবে, টোটাল বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা এক একটা পেশেন্টের জন্য এক একটা ভাবে প্ল্যান করে দিতে পারছি। তাই এই টাইমিং রেঞ্জ এবং এই সিজিএম এই লেটেস্ট টেকনোলজিটা আসাতে অনেকটাই সুবিধা হয়েছে আমাদের ক্ষেত্রেও এবং রোগীদের ক্ষেত্রেও চিকিৎসা নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু একটাই জিনিস যে সিজিএম এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট কস্টলি এবং প্রায় 2000 টাকা খরচা করে। কিন্তু যদি আমি প্রত্যেক সময় যদি প্রিক করে করে ঘন্টায় ঘন্টায় আমি ব্লাড সুগার দেখি, এক তো প্রিকের যন্ত্রণা, কিন্তু ওভারঅল যদি 14 দিন মানে 24 ঘন্টায় ঘন্টায় একবার করে মাপি তাহলে 14x24 করে যা খরচা আসছে ব্লাড সুগারে তার থেকে অনেকটা চিপই হচ্ছে যদি একটা সিজিএম একবারই লাগাই টানা আমার 14 দিন লাগানো থাকে। কারণ কি সিজিএম লাগানোর পর আমি আমার ডায়াবেটিসের টোটাল চিকিৎসাটা সুন্দরভাবে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে করতে পারছি। আলটিমেটলি কিন্তু গেনার পেশেন্টই হচ্ছে, কারণ কি সেখান থেকে তার সুগারটাও সে নিয়ন্ত্রণে রাখতে পারছে এবং ডায়াবেটিসের যে কোথাও গিয়ে আন্ডার ওয়ান আমব্রেলা পুরো একটা ট্রিটমেন্ট সিস্টেম চলে আসছে, কমপ্লিকেশনস থেকে আমরা আটকে দিতে পারছি। এবং ডায়াবেটিসের যে অন্যান্য মানে আমাদের কিডনির সমস্যা বলুন বা ধরুন পায়ের সমস্যা, চোখের সমস্যা, এগুলো যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকে সেগুলো আমাদের প্রোগ্রেশনটা অনেকটা স্লো করে দেওয়া যেতে পারছে, হল্ট করা যাচ্ছে। এবং পেশেন্ট অনেক ক্ষেত্রে মানে এখানে আমি বলবো একটাই কথা, সিজিএম এ কিন্তু পেশেন্টরা বেনিফিটেডই হচ্ছে। স্ট্রেস একটা সবথেকে বড় কারণ যেটা বারবার আলোচনার মধ্যে যে কোনো রোগের ক্ষেত্রে উঠে আসে এবং ডায়াবেটিসের ক্ষেত্রে তো বটেই। সেই স্ট্রেস কিভাবে কন্ট্রোলে রাখা সম্ভব? আচ্ছা,
স্ট্রেস সব থেকে বড় সমস্যা তৈরি হয় মানুষের, যে আমার ডায়াবেটিস হয়েছে এইটা ভেবেই সবার আগে মানুষ মানে পেশেন্টরা অসুস্থ হয়ে পড়েন। তো মানে কোথাও একটা নর্মাল লাইফস্টাইল থেকে হ্যাঁ, আমাকে হ্যাঁ। সরে আসতে হবে। মানে ডায়াবেটিস হয়েছে মানে প্রথম ভাবতে শুরু করি যে আমরা খেতে পারবো না। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যে খেতে না পারার দুঃখে সেই কারণের জন্য আমরা ভাবি যে এটা নিয়েই ভাবতে থাকলাম, তাতে করে কি হচ্ছে আমাদের কিন্তু সুগার লেভেলটা বেড়েই যাচ্ছে, সুস্থ হওয়ার বদলে অসুস্থর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো এই সময়টা আমাদের দরকার হচ্ছে সঠিক পরামর্শ নেওয়া, এবং তার সাথে সাথে যে জিনিসটা যে বিষয়টাতে নিজের ইন্টারেস্ট, যেটা করতে ভালো লাগছে সেই বিষয়টাতে নিজেকে ইনভলভ রাখা, এবং খাওয়া দাওয়া এক্সারসাইজ সব কিছু প্রপার টাইমে করা, এবং ওষুধগুলো তো অবশ্যই খেতে হবে সেটা মাথায় রেখে, এবং নিজেকে ইনভলভমেন্টটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে ইনভলভ রাখা যে কোনো কিছুতে যেটা নিজের ভালো। তো এটাই ডক্টর বসু, এই জায়গা থেকে যে স্ট্রেস কন্ট্রোল করা, এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু যখন একজন পেশেন্ট আপনাদের কাছে আসছে এবং সেখানে গিয়ে নিঃসন্দেহে মানে স্ট্রেস লেভেলটা কম করার পরামর্শ আপনারাও দেন, কিন্তু কোথাও গিয়ে একজন পেশেন্টের পক্ষে তো সেটা কন্ট্রোল করা অনেক সময় সম্ভব হয় না, সেক্ষেত্রে কি সাজেশন, কি বলতে চাইবেন দর্শকদের? দেখুন, স্ট্রেস কন্ট্রোল করতে গেলে সবার আগে যেটা করতে হবে পেশেন্টদের, যেটা আমরা সাজেস্ট করি, যে সবারই কিছু না কিছু ভালো লাগা থাকে, কিছু ভালো মানে কারোর ক্ষেত্রে কিছু হবিস থাকে, কারোর ক্ষেত্রে হয়তো কোনো ভালো লাগার মানুষ থাকে যার সঙ্গে সময় কাটালে তার কথা বলতে ভালো লাগে। তো এটা কিন্তু পার্টিকুলার আমরা একটাই কোনো কথা বলতে পারি না যে আপনি এটা করুন বা এটা করুন। আমরা একটাই সাজেশন দিই যে যে কাজটা করতে আপনার ভালো লাগে আপনি সেই কাজটাই করুন, যার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে কথা বলুন, দিনের ম্যাক্সিমাম সময়টা আপনার কাজের সময় বাদ দিয়ে নিজেকে ইনভলভ রাখুন তাদের সঙ্গে, যাদের থেকে কথা বলে আপনি একটা পজিটিভ ভাইবস পাবেন। সমালোচনা করবে না আপনাকে, আপনার বন্ধুর মতো মানে কথাবার্তা হবে, সেরকম কারোর সঙ্গে আপনি আপনার যা মনের কথা শেয়ার করতে পারবেন সেই জিনিসটা শেয়ার করুন, মানে আপনি কথা বলুন, টক। আদারওয়াইজ কিন্তু ডিপ্রেশন একটা বড় ইস্যু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। তো সেই ডিপ্রেশন থেকে বেরোতে গেলে কথা বলতে হবে, এবং নিজেকে একটা ইনভলভমেন্টের মধ্যে যদি রাখা যায়, এবং আমার যদি হবিস যেগুলো আমার পছন্দের বিষয় সেগুলো নিয়ে যদি চর্চা করা যায়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে স্ট্রেসটা কিন্তু রিভার্স করছে। এবং এই স্ট্রেস যদি রিভার্স করে ডেফিনেটলি সেটা কিন্তু ব্লাড সুগারের উপর এফেক্ট পড়বে, এবং খুব সুন্দরভাবে কিন্তু গ্লাইসেমিক কন্ট্রোল আমরা রাখতে পারবো পেশেন্টদের। একদম। এবং ডায়াবেটিস এমন একটা শারীরিক সমস্যা যেটা অন্যান্য অনেক শারীরিক সমস্যাকে যেহেতু কয়েক গুণ বাড়িয়ে দেয়, সত্যি এখনো পর্যন্ত আপনারা যেভাবে পেশেন্ট পাচ্ছেন এবং এই পোস্ট কোভিড এই সিচুয়েশনেও পাচ্ছেন, মানে সত্যি কতটা চিন্তার, মানে এই পরিসংখ্যানটা কতটা বাড়ছে, আগামী দিনে কতটা অ্যালার্মিং এটা? ডায়াবেটিসের পরিসংখ্যান তো অনেক আগে থেকে অ্যালার্মিং, এবং এই কোভিড আসার দরুন এটা একটা শুট আপ হয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন আমাদের কেসেস পাচ্ছি আমরা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, মানে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডারের পেশেন্ট, যারা হয়তো তারা জানতেও না হয়তো সুগার আছে, কোনো কারণে হয়তো কারো চোখের অপারেশন, ছানি ক্যাটারাক্ট অপারেশন করতে গিয়ে ব্লাড সুগার দেখে দেখা গেছে যে তার ব্লাড সুগারটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো এই ক্ষেত্রে যথেষ্ট অ্যালার্মিং, কারণ কি ম্যাক্সিমাম পপুলেশন আমরা জানিই না কতজন ডায়াবেটিক। তো আমরা যদি সেই জায়গায় টেস্টিংটা না বাড়াই যে ব্লাড সুগার লেভেল, এবং সেখানে মানুষকে নিজেকে এগিয়ে আসতে হবে যে নিজে কতটা সুস্থ দেখার জন্য, তো সেখানে তারা যদি এগিয়ে এসে টেস্টিংটা না করে, প্রি ডায়াবেটিস জোনেও যদি আমরা ডায়াবেটিসটাকে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা রিভার্স করতে পারি। এবং এই যে ডায়াবেটিসের যে পপুলেশন বাড়ছে সেটাকে কমাতে গেলে সবার আগে আমাদের কিন্তু টেস্টিংটা বাড়াতে হবে, এবং সেটা রোগীদেরকে নিজেদেরই এগিয়ে আসতে হবে যে তারা কতটা সুস্থ সেটা দেখার জন্য। যদি ডায়াবেটিস ধরাও পড়ে আর্লি স্টেজে, তাহলে সেক্ষেত্রে চিকিৎসাটা অনেক সহজ হয়। যদি ডায়াবেটিসের আগে প্রি ডায়াবেটিসেও যদি ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রপার ভাবে যদি একটা লাইফস্টাইল আমরা চলতে পারি, তাহলে সেক্ষেত্রে নর্মাল ক্ষেত্রেও আমরা শিফট করতে পারি। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আমাদের ব্লাড সুগারটা টেস্ট করা এবং দেখা যে এক্স্যাক্টলি আমরা কতটা হেলদি। শুধুমাত্র আমরা ব্লাড প্রেশার বা ওজন দেখলেই হবে না, ব্লাড সুগারটাও কিন্তু দেখতে হবে। কারণ ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমাদের ওভারঅল কিন্তু একটা আমরা হেলদি লাইফ একটা লিড করতে। এই রুটিন চেকআপটা কতদিন অন্তর মানে করা উচিত? যাদের হয়তো ডায়াবেটিস এখনো হয়নি, একেবারে নিজেরা জানেন যে আমরা সুস্থ রয়েছি, কিন্তু যাতে আমরা এই জোনের মধ্যে গিয়ে না পড়ি, সেক্ষেত্রে এই রুটিন চেকআপটা ঠিক কি রকম সময় করা উচিত? ডায়াবেটিসের একটা সবথেকে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে এজ। তাই আমাদের যেটা সাজেশন, মানে বিইং আ ডায়াবেটোলজিস্ট, আমাদের সাজেশনটাকে যখনই আপনি 30 ক্রস করবেন, তখনই কিন্তু আপনারা নিজেদের রুটিন যে বেসিক ব্লাড টেস্ট গুলো সেগুলো কিন্তু করিয়ে নিন। যেমন ব্লাড সুগার, কোলেস্টেরল, কিডনির পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা, মহিলাদের ক্ষেত্রে বিশেষত থাইরয়েড পরীক্ষা, লিভারের পরীক্ষা, একটা চেস্ট এক্সরে, একটা ইসিজি করে আমাদের মেজর অর্গানগুলো প্রপারলি সেগুলো কাজ করছে কিনা সেগুলো আমাদের কিন্তু টেস্ট করে অ্যাটলিস্ট ইয়ারলি একবার করে দেখা দরকার। যদি দেখা যায় যে নর্মালের মধ্যে রয়েছে খুব ভালো, তাহলে আমরা বছরে বছরে চেঞ্জ মানে টেস্ট করব।
যদি দেখা যায় যে এমন একটা জায়গায় রয়েছে যে আমি প্রি ডায়াবেটিস জোনে পড়লাম, তাহলে কিন্তু আমার সাজেশন হচ্ছে 6 মাস অন্তর কি 3 মাস অন্তর করে দেখবো যে প্রি ডায়াবেটিসে পড়ার পর আমি প্রপার একজন ডাক্তারবাবুর সাজেশন নিলাম, তারপর আমার কতটা আমি লাইফস্টাইল চেঞ্জ করলাম, করে আমি কতটা চেঞ্জ হলো আমার রিপোর্টস গুলো। তো সেই ক্ষেত্রে 3 মাস কি 6 মাস অন্তর টেস্ট করাটা জরুরি। যদি স্বাভাবিক রিপোর্ট আসে তাহলে ইয়ারলি। 30 বছরের ঊর্ধ্বে গেলে সকলেরই কিন্তু একটা জেনারেল বেসিক হেলথ পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকে আলোচনার মাধ্যমে চেষ্টা করলাম একজন ডায়াবেটিস পেশেন্টের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন, ঠিক কোন সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এবং একই সঙ্গে ডায়াবেটিস এডুকেটরের ভূমিকা কি, এবং একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিক কতটা, এবং একটা সঠিক গাইডলাইন আমরা আজকে দেওয়ার চেষ্টা করলাম যে পদ্ধতি যে আমরা যদি অবলম্বন করি আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে, এবং লাইফস্টাইল মডিফিকেশন এক্সারসাইজ যেগুলো বারবার আলোচনায় উঠে আসছে যে ভীষণ জরুরি, শুধুমাত্র মেডিকেশন চললেই হবে না। এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আগামী দিনে একটা সুস্থ জীবন কিন্তু আমরা নিজেরাও পেতে পারি, এবং আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকেও একটা সুস্থ জীবন উপহার দিতে পারি। আজকের সময় শেষ, আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।